হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে স্যার। গতকালকের ক্লাস নিয়ে কারো কোনো ওভারভিউ রিভিউ আছে? যে আমার এটা হচ্ছে ক্লাস নিয়ে কোনো কথা আছে? কারো কোনো অভিব্যক্তি নেই, কোনো জিজ্ঞাসা নেই? স্যার কালকে পরে ক্লাসটা দেখতে পারিনি স্যার। বেশ কয়েকটা ইফতার পার্টি ছিল তো স্যার, এই জন্য পারিনি স্যার দেখতে। কোথায় ইফতার পার্টি করছেন? স্যার ওই আমাদের ওই ব্যাংকার্স কল্যাণ পরিষদ খুলনার আচ্ছা একটা প্রোগ্রাম ছিল। আচ্ছা আচ্ছা। আর তারপরে যাক, রাতে একটা বিয়ে বিয়ে দেওয়া ছিল স্যার, এইসব নিয়ে টি আর পড়া হয়নি স্যার। রমজান মাসেও বিয়ের দাওয়াত চলছে? তাহলে তো এটা পার্শ্ববর্তী থেকে হিন্দু ফ্যামিলি স্যার, হিন্দু পরিবার, যাক, প্রতিবেশী। সমস্যা নেই, ইনশাআল্লাহ। তো দেখেন, আমি আগের ক্লাসগুলো তো একটা রিভিউ কিছু কমপ্লিমেন্ট বলেছিলাম, আর আজকে হচ্ছে আমরা শুরু করব ফান্ডামেন্টাল প্রেজেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়া। এর আগে যে কোশ্চেনগুলো আপনারা বলতে পারেন যে আগেগুলো কেন আলোচনা করতেছেন, আগের যে কোশ্চেনগুলো আছে ওখানে ম্যাক্সিমাম লেটার লেখানো, শুধু লেটার, বিভিন্ন স্টাইলে লেটার, বিভিন্ন সিচুয়েশন, যেটা কেস স্টাডিতেও আমাদের রিলেটেড থাকবে, বা আমাদের ওইখানে একই চিঠি আমি বারবার পড়িয়েছি, বিভিন্ন এক্সাম্পল গুলো আছে। সেই জন্য আমি এইগুলোকে স্কিপ করে আমরা এখন নতুন অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রেজেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া। দেখেন, এই নতুন অধ্যায়ের সাথে স্যার একটু আপনার সাউন্ড বাড়ানো যায় স্যার? একটু সাউন্ড বাড়ানো যায়? আপনার থেকে সাউন্ড কম আসতেছে স্যার। হ্যাঁ, এখন কি সাউন্ড ঠিক আছে? এখন বেশি হ্যাঁ এখন আসছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই এখন ঠিক আছে স্যার, ঠিক আছে। বুঝছি, মাইক্রোফোনটা একটু নেমে গেছিল তো এই জন্য। আচ্ছা, আমাদের আপনারা গত ক্লাসে দেখবেন যে গত ক্লাসে আমি যেভাবে আলোচনাটা করেছি, এই ঠিক শর্টেস্ট, মানে শর্ট নোট, কম্পারিজন বা কেস স্টাডিগুলো কিন্তু এইগুলোই এক দুইটা ক্লাসে হয়ে যাবে। কারণ কি, এইখানে গুরুত্ব সহকারে আমাদেরকে টপিকসগুলো দেখতে হবে, এইখানকার থিমগুলোই ওইখানে কাজে লাগবে, যেটা গতকাল এর ক্লাসে আপনারা দেখতে পেয়েছেন। সেই ক্ষেত্রে আমরা আজকে নতুন অধ্যায়টা শুরু করব, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রেজেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া। আমরা যে ভিজুয়াল টাইপস অফ কমিউনিকেশনে ভিজুয়াল কমিউনিকেশনটা পড়েছিলাম বা ইলেকট্রনিক কমিউনিকেশনটা পড়েছিলাম, সেই ইলেকট্রনিক এবং ভিজুয়াল কমিউনিকেশনের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে এখানে আলোচনা করা হবে। আমরা ইলেকট্রনিক কমিউনিকেশন কিভাবে কোন কোন প্ল্যাটফর্মে ইউজ করতে পারবো, এই কমিউনিকেশনের ক্ষেত্রগুলোতে আমরা কি করতে পারবো, কি করতে পারবো না, কি পোস্ট দিতে পারবো, কোনটা দিতে পারবো না, কিভাবে পোস্ট দিলে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা ফলো হবে, কিভাবে পোস্ট করলে আমরা চাকরির মানে এই কি বলে হারানোর সব দিকে এগিয়ে যাব, এইভাবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। এবং এই অধ্যায়গুলোর উপরেও নির্ভর করে আমাদের কিন্তু শর্ট কোশ্চেন আছে বিভিন্ন রকম মডিউলে, এবং কেস স্টাডিও থাকবে। তো সেই জায়গাতে আমি সবার আগে আপনাদেরকে যেটা বলি যে দেখেন, ফান্ডামেন্টাল প্রেজেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, এই যে আমার যে জিনিসটা, আমি যে জিনিসটা আপনাদের সামনে এখন করতেছি, এটাও কিন্তু একটা প্রেজেন্টেশন, এবং এখানেও আমি কয়েকটা মাধ্যম ইউজ করেই কিন্তু আপনাদেরকে প্রেজেন্টেশনটা দিচ্ছি। তো এই জিনিসগুলো আপনারা জেনে থাকবেন। এখন আমার ক্লাসে এর যে বিষয়টা আছে, এখন এই যে ইলেকট্রনিক মিডিয়া যেটা আমরা ইউজ করি, এটা কত ধরনের মিডিয়া আমরা ইউজ করি, কেউ কি বলতে পারবেন? একটা হচ্ছে স্যার টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তারপরে আপনার সোশ্যাল এই যে আমরা যে সোশ্যাল মিডিয়াটা ইউজ করতেছি, এটার নাম প্ল্যাটফর্ম। কেউ বলেন? জুম প্ল্যাটফর্ম স্যার। হুম। এরকম জুম প্ল্যাটফর্ম আছে, মিটিং প্ল্যাটফর্ম আছে, ওই যে গুগল মিটিং আছে, তারপরে আপনার আমরা যে ফেসবুকিং করি, চ্যাটিং আছে, হোয়াটসঅ্যাপ চ্যাটিং আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, বিভিন্ন রকমভাবে আমরা অনলাইনে যেটাতে আসলে
টাইম সেম বাট ডিস্টেন্স হিউজ। ডিস্টেন্সটাকে যেটাকে কাছে নিয়ে আসে সেই ইলেকট্রনিক মিডিয়াগুলোই আমরা ইউজ করে থাকি। তা আমি আর হোয়াট ডু ইউ মিন বাই প্রেজেন্টেশন এটা আর আলোচনা না করি। আমরা আলোচনা করি যে হোয়াট আর দ্য স্টেপস প্রিপারিং আউটলাইন এ প্রেজেন্টেশন বা ডিসকাস দ্য রুলস টু ফলো ইন প্রিপারিং এন প্রেজেন্টেশন। একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে। একটা লেটার লেখার সময় আমরা কি কি করেছিলাম, বা একটা ওই যে প্ল্যান করেছিলাম না যে কমিউনিকেশন করার জন্য একটা প্ল্যান, গত ক্লাসেও সেটা আলোচনা করেছিলাম যে একটা, মনে করেন আপনাকে এক জায়গায় একটা কমিউনিকেশন করতে হবে, তাহলে তার একটা প্ল্যান স্টেপগুলো কি হবে, আমরা আলোচনা করেছিলাম না? বা আপনি এই যে ক্লাসে আসলেন তার আগে একটা পরিকল্পনা করে এসেছেন না? বা একটা পরিকল্পনার পরেই তো আপনি এখানে এসেছেন, তা সেই পরিকল্পনাটা কি? ঠিক ওইখানকার গুলোই এখানেও রিলেট আছে যে অডিয়েন্স, নো ইওর অডিয়েন্স, টন কিভাবে ইউজ করবেন, প্রফেশনালিজমটা কিভাবে দেবেন, প্রাসঙ্গিক কথা বলবেন, কনসাইজ করবেন, প্রয়োজনে আপনি ফলো চার্ট, ওই যে ভিজুয়াল কমিউনিকেশন ফলো চার্ট গ্রাফ ইউজ করবেন, সেই সেম কথাগুলোই আবারও কিন্তু এখানে রিপিটেড, শুধুমাত্র রং চেঞ্জ, কথা কিন্তু একই। এই যে দেখেন এখানে আমাকে স্টেপগুলোতে একটু বলেছে রং চেঞ্জ। প্রথম হচ্ছে, এক নম্বর হচ্ছে ডিক্লেয়ার ইউর প্রিন্সিপাল অবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ। আমরা ওইখানে বলেছিলাম নো ইউর অডিয়েন্স দিয়ে লেটার লেখা, তা আপনার এখানে ওখানেও কিন্তু অবজেক্টিভ একটা কথা ছিল যে কোন অবজেক্টিভ, সিলেক্ট ইউর অবজেক্টিভ। তো এখানে হচ্ছে আমার প্রেজেন্টেশন প্রথম হচ্ছে আপনি কি উদ্দেশ্যে প্রেজেন্টেশন দেবেন সেটা সিলেক্ট করা। এরপরে যে উদ্দেশ্যে প্রেজেন্টেশন দেবেন সেই ইনফরমেশনগুলো গ্যাদার করা। এরপরে হচ্ছে প্রেজেন্টেশনটা আপনি যে ওয়েতে দিচ্ছেন, মিডিয়ামে ইউজ করবেন, তার জন্য একটা স্লাইড থাকলে স্লাইড, তার জন্য হার্ড কপি রেডি করতে হলে হার্ড কপি রেডি করা। এরপরে আপনার হচ্ছে যে অডিয়েন্সগুলোর উদ্দেশ্যে আপনি প্রেজেন্টেশনটা করবেন সেই অডিয়েন্সগুলোকে জানা যে আসলে আমি যে প্রেজেন্টেশন ওয়েটা তৈরি করতেছি সেটা আদৌ আমার অডিয়েন্সের জন্য ফ্রুটফুল কিনা, দেন আপনি চলে যাবেন অডিয়েন্স। এইখানে সেই পাঁচটা স্টেপসই আপনাকে বলা হয়েছে। তার মানে প্রথমে আমরা যদি এখানে বলতে চাই যে এখানে হচ্ছে আপনাকে হোয়াই, হোয়াই ইউ প্রেজেন্ট, হোয়াই ইউ প্রেজেন্ট, তার মানে হোয়াই মানে হচ্ছে অবজেক্টিভ, অবজেক্টিভ কি জন্য আপনি করবেন। দুই নম্বরে হাউ ইউ প্রেজেন্ট, তার মানে মিডিয়া সিলেক্ট করলেন। তিন নম্বরে হচ্ছে হুইস, মানে কি প্রেজেন্ট করবেন, হোয়াট দিয়ে আমরা করতে পারি, কি প্রেজেন্ট করবেন তার মানে ইনফরমেশন কালেকশন করা। দেন হচ্ছে চার নম্বরে হচ্ছে অডিয়েন্স, আপনার অডিয়েন্স কারা, এদেরকে সিলেক্ট করে আপনাকে প্রেজেন্টেশন চলে যেতে হবে। এই হচ্ছে একটা সংক্ষেপ জেনারেট। এখন যদি ফুল ফেস আপনাকে তৈরি করতে বলে যে বাই দ্য স্টেপ, তখন আপনি ওই যে প্রথমে সিলেক্ট অবজেক্টিভ, সিলেক্ট প্রপার মিডিয়া, কালেক্ট প্রপার ইনফরমেশন, ডিজাইন কনসাইজ অ্যান্ড কনক্রিট মেসেজ, নো ইওর অডিয়েন্স, সিলেক্ট টাইম, তারপর ডিক্লারেশন দেবেন যে অমুক দিন এটা হবে, একটা ডিক্লারেশন দেওয়ার পরে দেন ফলো ব্যাক অ্যান্ড ইন্টারাক্ট, এটাই কিন্তু আপনার হয়ে যাবে। এই যে যে কথাগুলো এতক্ষণে বললাম, এখানেও দেখেন হাউ ইউ উইল প্ল্যান ফর এ প্রেজেন্টেশন। আমার কি নতুন করে এই প্ল্যান আর বলা লাগবে আপনাদের? দেখেন তো পূর্বের সাথে মিল আছে কিনা এখানে। ওই যে লেটারের ক্ষেত্রে বলেছিলেন বা ইসের ক্ষেত্রে মিল আছে? জি স্যার, মিল আছে।
দেখেন, ওই একই প্ল্যান তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারতেছি যে যতগুলো প্ল্যান লাগে তা সেম এই যে কথাগুলো, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা ছয়টা জিনিস কিন্তু সব জায়গায় এর সাথে দুই একটা রং মেশালি করতেছে। তাহলে আমরা কিন্তু এই একটা দিয়েই কিন্তু চারটা জায়গার অ্যান্সার, লেটার প্ল্যানের জন্য, কমপ্লেন লেটার হোক বা যে কোনো লেটার প্ল্যানের জন্য, ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য, এখানে আছে প্রেজেন্টেশন করার জন্য, যদি রিপোর্টের ক্ষেত্রেও বলা হয় যে প্লিজ জেনারেট এ প্ল্যান ফর প্রিপারিং এ রিপোর্ট, সেখানেও কিন্তু আপনি এই এই যে অবজেক্টিভ, অডিয়েন্স, স্ট্রাকচার, ভিজুয়াল এইড এবং ডেলিভারি, এই ডেলিভারি প্র্যাকটিস ডেলিভারি, এখানে আমরা অন্য জায়গায় বলছি ফিডব্যাক কালেকশনের জন্য, এই কথাগুলো কিন্তু কনসাইজ কনক্রিট, এই কথাগুলো কিন্তু কমন। একই জিনিস স্ট্রাকচারে বিভিন্ন পরীক্ষাতে আসছে। এখন এই প্রশ্নটা আসেন, PowerPoint presentation slides are used not just for ornamental purpose, rather it must be functional. এই যে প্রেজেন্টেশন, আমরা যে স্লাইড প্রেজেন্টেশন করি, আমি কি এটা কি স্লাইড ইউজ করতেছি? জি স্যার। আমি কিন্তু স্লাইড না, আমি জাস্ট আপনাদের বই থেকে আলোচনা করতেছি। স্লাইড প্রেজেন্টেশনটা শুধুমাত্র যে সৌন্দর্য দেখায় তা না, স্লাইড প্রেজেন্টেশন আসলেই কাজ করে বা ইফেক্টিভ হয়। এটা কি সত্য না মিথ্যা? সত্য। সত্য। কেন সত্য? আমরা সাধারণত ভিজুয়াল কমিউনিকেশনে আমরা যে স্লাইডগুলো দেখে থাকি, এই স্লাইডগুলোতে খুব সহজে পয়েন্ট আকারে অ্যাট্রাকটিভ করে কাস্টমারের বা অডিয়েন্সের অ্যাটেনশনটা পাওয়া যায়, এবং খুব সহজে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা বিভিন্ন ভিজুয়াল এইড ইউজ করে প্রেজেন্টেশন করা যায়, যেটা আমার প্রফেশনালিজম, আমার ব্যক্তিত্ব, আমার উপস্থাপনার প্রেজেন্টেশনের ধরনগুলো কিন্তু প্রকাশ পায়, এবং খুব সহজে ইনফরমেশনগুলো ডেলিভার করা যায়, যে কারণে এটা অবশ্যই ফ্রুটফুল হিসেবে কাজ করে। একটা বিধিবদ্ধ বই দেওয়ার চেয়ে 4-5টা বা 15-20টা স্লাইড দিয়ে যদি আমি প্রেজেন্টেশনটা করি, সেটা মানুষের কাছে আগ্রহ থাকে। সেই কথাগুলোই আমাদের এখানে এটা বলা হয়েছে যে প্রপার ডিরেকশন দেওয়া সম্ভব হয়, স্লাইড প্রেজেন্টেশন থাকলে প্রপার ডিরেকশনটা দেওয়া সম্ভব হয়। রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্ট স্পোকেন কন্টেন্ট ইজিয়ার, যেমন আমি এখানে এই যে স্লাইডের একটা ধরন আমি পড়াচ্ছি, সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করতেছি, এইটা যে আমার আপনাদের অ্যাটেনশন নিচ্ছে, এই রিইনফোর্সমেন্ট আপনাদেরকে বাধ্য করতে যে অ্যাটেন্টিভ থাকার জন্য। কম্পারিজন, স্লাইড প্রেজেন্টেশনে থাকলে আমরা এটা বিভিন্ন জিনিসের সঙ্গে কম্পেয়ার কন্ট্রাস্ট করতে পারি, যে আসলে এটা তুলনামূলক বিশ্লেষণটা খুবই সহজ হয়। ব্র্যান্ডিং, দেখবেন বিভিন্ন ব্যাংকের বিভিন্ন প্রেজেন্টেশনগুলো ব্র্যান্ডিং হিসেবে বিভিন্নভাবে হয়ে থাকে, সেই জিনিসগুলোও আমাদের ব্র্যান্ডিংয়ে চলবে। একটা মিনিট একটু। এরপর হচ্ছে ব্র্যান্ডিং, অ্যাক্সেসিবিলিটি, প্রফেশনালিজম, ইন্টারাকশন, অ্যাডাপ্টাবিলিটি। ব্র্যান্ডিং আমরা করতে পারি, যেমন টাচ বাংলা ব্যাংক, ট্রাস্টেড ইওর পার্টনার, আমরা যত জায়গায় আপনার ইটা করি, স্লাইড প্রেজেন্টেশন যাই করি, আমরা কিন্তু নিচে লিখি মিউচুয়াল ব্যাংক, একটা লেখে সোনালী ব্যাংকও একটা স্লোগান লেখে, ব্র্যান্ডিং করে কিন্তু এই প্রেজেন্টেশনের মধ্যে। অ্যাক্সেসিবিলিটি, খুব সহজেই আমরা যেহেতু বলেছি যে অ্যাটেনশন, অডিয়েন্সের অ্যাটেনশনটা আমরা খুব সহজে নিতে পারি, তা আমরা এটা অ্যাক্সেসিবিলিটি, গ্রহণযোগ্যতা, সবার কাছে পৌঁছাতে পারি। আর যত সুন্দর প্রেজেন্টেশন, যত বেশি ভালো আপনার উপস্থাপনা হবে, তত বেশি প্রফেশনালিজম, আমার পেশাদারিত্বের প্রমাণ পাবে, যে আমি এখানে কত পেশাদারিত্বের সাথে পড়াশোনা করতে পারতেছি, বা আপনি কত পেশাদারিত্বে আপনার জব স্ট্যাটাস করতে পারেন। অ্যাডাপ্টাবিলিটি,
যদি অ্যাক্সেসিবিলিটি বেশি থাকে তাহলে অ্যাডাপ্টাবিলিটি মানে সক্ষমতা, যেটা মানিয়ে নেওয়ার সক্ষমতাটা অবশ্যই বাড়বে। যত বেশি অ্যাক্সেস থাকবে তত বেশি অ্যাডাপ্ট থাকবে। এইখানকার অ্যাডভান্টেজেস আমরা সবাই জানি। ডিসকাস দ্য অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ করলেই আমরা এইখানকার ওই যে এই অ্যাক্সেসিবিলিটি অ্যাডাপ্টাবিলিটি আমরা বলেই দিতে পারি, বা আমরা অ্যাডভান্টেজেস বললে আমরা আরো খুব সহজে বলতে পারি গ্লোবাল ভিলেজের থিমটা নিয়ে, যে ইলেকট্রনিক মিডিয়া বা টেকনোলজিক্যাল যে কমিউনিকেশনে আমরা টাইম সেভ করতে পারি, কস্ট সেভ করতে পারি, ভিজুয়াল কমিউনিকেশন ইউজ করে অ্যাট্রাকশন করতে পারি। কিন্তু আমাদের এই জায়গাতে চ্যালেঞ্জগুলো কি কি? আমাদের চ্যালেঞ্জগুলো কি কি? আপনারা একটু বলবেন আমাকে চ্যালেঞ্জগুলো কি? কেউ কি বলতে পারবেন চ্যালেঞ্জগুলো কি? একটা ফেসবুক আপনি ইউজ করতেছেন, আপনি ইউটিউব ইউজ করতেছেন, বা আপনি ইমেইল ইউজ করতেছেন, সেখানে আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি? তার ল্যাক অফ পার্সোনাল কানেকশন হইতে পারে। হ্যাঁ, না, প্রথমে ল্যাক অফ পার্সোনাল কানেকশন হতে পারে। আমরা প্রথমে সিকিউরিটি, সিকিউরিটির একটা ব্যাপার থাকে না আপনার? তথ্যগুলো অনেক সময় এই যে সাইবার হ্যাক হয় না, হ্যাকিং, হ্যাকিং। তারপরে আপনি অনেক সময় সাইবার বুলিং এর শিকার হন না, মনে করেন ট্রল করে ফেলে আপনাকে, সাইবার বুলিং। তারপর আপনার ইনফরমেশন লিক হয়ে যেতে পারে না, যে আপনি হোয়াটসঅ্যাপ কানেকশন করতেছেন, একজনকে ট্রাস্টেড করে দিয়েছেন, আপনার সে তথ্যগুলো সে দিয়ে দিতে পারে। হতে পারে না এগুলো অনলাইনে? আপনার ফেসবুকে হ্যাক করে ভিন্ন ভিন্ন এগুলোই তো পোস্ট অনেক হয়। সময় হয় না? হুম। তা ডিজিটাল কমিউনিকেশনে এরকমও কিছু আমার কিন্তু চ্যালেঞ্জ আছে। আরো একটা চ্যালেঞ্জ আমাদের আছে, যেটা হচ্ছে আমি ডাটা প্রেজেন্টেশন করতেছি, বা আমি স্লাইড প্রেজেন্টেশন করতেছি, যেটা আমি এর আগে বলছিলাম কালচারাল ডাইভার্সিফিকেশনে যেটা আছে, যে আমি এমন একটা রুরালিটি এলাকার জন্য প্রেজেন্টেশনটা তৈরি করতেছি যেখানে ইংরেজি ভাষাটা বোঝে না, বা যেখানকার লোকগুলো ইলিটারেট ফিনান্সিয়াল ইনক্লুশনের জন্য, সেখানে যদি আমি একেবারে ইংলিশ চার্ট, ফ্লো চার্ট দিয়ে ইংলিশে বোঝায়ে অনেক সুন্দর করে প্রেজেন্ট করি, তাহলে সেটা কিন্তু আমার কাজে দেবে না। তো এই কালচারাল ডাইভার্সিফিকেশন কিন্তু আমার এই ইলেকট্রনিক কমিউনিকেশনের ক্ষেত্রে বড় একটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। তো দেখেন এখানে আমরা কয়েকটা চ্যালেঞ্জ, আমরা অ্যাডভান্টেজেসগুলোর সাথে সবাই সবসময়ের জন্য পরিচিতি, তা আমরা এখানে অনেকগুলো নিয়ে এসেছি। এখানে আমরা অনেকগুলো নিয়ে এসেছি চ্যালেঞ্জের কথা। এরপর প্রথম চ্যালেঞ্জটা আমরা কিভাবে দেখেছি, ইনফরমেশন ওভারলোড। তার মানে এইখানে খুব অল্প সময়ে যে অধিক তথ্য ইনফরমেশনগুলো দেওয়া যায়, এই ইনফরমেশনগুলো অনেক সময় অনেকজনের কাছে ওভারলোড হতে পারে। এখানে আমরা অনেকেই ক্লাস করতেছি, অনেকের কাছে 1 ঘন্টা টাইমটা খুব কম মনে হচ্ছে, যে না আরেকটু ক্লাস করলে ভালো হতো। বাট আরেকজনের কাছে কিন্তু সেমই জিনিস, না 1 ঘন্টা একটু বেশি হয়ে যাচ্ছে, একটু কম হলে হতো। এই যে এটা কিন্তু ইনফরমেশন ওভারলোড, সবাই কিন্তু লোডটা সব সময় নিতে পারেন না। এরপরে সিকিউরিটি রিস্ক অ্যান্ড ডাটা ব্রিচ। আমি যে ওইখানে সাইবার সিকিউরিটি, সাইবার বুলিং, এই যে হ্যাকিং এর কথা বললাম, সেখানে কিন্তু আপনার সিকিউরিটি রিস্কটা থেকে যাচ্ছে অনলাইনে যখন আপনি কমিউনিকেশন করছেন। টেকনিক্যাল ইস্যু অ্যান্ড ডাউন টাইম। এই যে সুন্দরভাবে আমি ক্লাসটা নিচ্ছি, এখানে অনেক সময় আমার টেকনিক্যাল ফল্ট হতে পারে, যে বিদ্যুৎ নাই, বা ল্যাপটপে একটু সমস্যা দিচ্ছে, অথবা আমার ইন্টারনেট কানেকশনটা আনস্টেবল হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার এই টেকনিক্যাল ইস্যু
বা ডাউন টাইমের প্রবলেমটা হতে পারে। ডিপেন্ডেন্স অন টেকনোলজি, একটা আলটিমেট ডিপেন্ডেন্স কিন্তু তৈরি হয়ে যায় যখন আমরা টেকনোলজির কাছে যাই। তখন আমাদের যে মেধা, আমাদের যে জ্ঞান প্রজ্ঞা, এটার কিন্তু যথাযথ ব্যবহার হয় না। যে যতই বলুক যে এটা স্মার্টার ওয়ে, ঠিক আছে স্মার্টার ওয়ে, কিন্তু আমাদের প্রজ্ঞাগুলো কিন্তু যখন আমরা, এই যে বর্তমান এআইটা চলে আসছে, এখন আমরা যে কোনো একটা কিছু করতে হলে দেখি একটু ওনার সব সাহায্য নেই, মানে আমরা কিন্তু একজনের কাছে নির্ভরশীল হয়ে গেলাম। আমার যে প্রজ্ঞা বা আমার যে শ্রম দিয়ে আমি একটা জিনিস ইনোভেশন করে বেরিয়ে নিয়ে আসবো, এটা কিন্তু ধীরে ধীরে কমে যায়। ল্যাক অফ পার্সোনাল কানেকশন, যখন এই সবটা টেকনোলজিক্যাল বেজ হয়, তখন ওই যে ভাই প্রথমে বলেছিলেন যে ল্যাক অফ পার্সোনাল কানেকশন, অবশ্যই আমরা দেখেন অনলাইন ভিত্তিক হওয়াতে খোঁজ খবর সব অনলাইনে নিচ্ছি, সবই জানতেছি, বাট এখন আর সেই আড্ডাটা দিচ্ছি না। আমাদের সেই আড্ডাটা আর আমরা কিন্তু দিতে পারছি না। ডিজিটাল ডিভাইড অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, একটা নির্দিষ্ট চ্যানেল তৈরি হয়ে যায় যেখানে সবার সঙ্গে নয়েজ কিন্তু আসতেছে, কার মোবাইল থেকে নয়েজ আহ, আসতেছে? ই করা যায় না। এখানে কিন্তু একটা জিনিস তৈরি হয় যে আপনি চাইলেই কিন্তু ওই এখন আমার সঙ্গে কমিউনিকেট করতে চান, এই স্যারের সাথে আছে ক্লাসে কথা বলে নিব নে। এই যে একটা ডিভাইড, একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের দিকে সবাই মুভমেন্টটা হয়ে যায়, সেটা কিন্তু আমার ট্রান্সফর্মিং, যে ডিজিটাল ডিভাইডেড অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, একটা আলাদা চ্যানেল তৈরি হয়ে যায়, যেটা কিন্তু আমাদের ল্যাক অফ পার্সোনাল কমিউনিকেশন দেখা দেয়। সবই দেখতেছি বাট একদিনও ফোন দিচ্ছে না। আমি ফেসবুকে আছি, আমার 10টা ফ্রেন্ড আছে, আমি বিভিন্ন পোস্ট দিচ্ছি, তারা দেখতেছে, ই করতেছে, বাট আমার সঙ্গে কিন্তু তাদের কমিউনিকেশন নাই। আমার যে ভিতরের কথাগুলো বা আমাদের যে আড্ডাটা আগে থাকতো, যেটা আমরা যারা যখন ছাত্র জীবনে দেখেছেন, ইউনিভার্সিটিতে থাকছে, সেই জিনিসটা কিন্তু আর এই টেকনোলজিক্যালের কারণে আসতে পারে না। ট্রেনিং অ্যান্ড অ্যাডাপশন, প্রপার ইউজ এর যে আহ, আমরা যে এই মিডিয়াগুলো ইউজ করতেছি, এর যে প্রপার ইউজ, প্রপার ওয়েতে ইউজ করাটার জন্য কিন্তু ট্রেনিং এর প্রয়োজন আছে। যে যতই এক্সপার্ট হোক, ব্যবহার করতে করতে এক্সপার্ট একটা আলাদা জিনিস, কিন্তু এই জায়গাতে ইউজ করার জন্য একটা ট্রেনিং, যে আমি কিভাবে স্লাইড তৈরি করব, আমি এই যে মার্কিংটা করতেছি, এটা তো আমাকে কোথাও না কোথাও থেকে শিখতে হয়েছে। আমি যে এটা এইখানে মার্কিং করতেছি, রাইট করতেছি, আপনারা দেখতেছেন, এটা তো কোথাও না কোথাও থেকে শিখতে হয়েছে, ফার্স্টে তো আমি এসেই পারি নাই। তো এই প্রপার ট্রেনিং এর কিন্তু আমাদের অভাব আছে, প্রপার অ্যাক্সেসিবিলিটির অভাব আছে। যেমন জুমটা এখন সবাই ওয়েল নয়, আমরা জুমটা ইউজ করি, কিন্তু আমি যদি গুগল মিট ইউজ করি, ফার্স্ট টাইমে আমিও স্ক্রিনশট দিতে গেলে আটকে যাব, আপনিও স্ক্রিনশট দিতে গেলে কিন্তু আটকে যাবেন। মেনটেনিং প্রাইভেসি, এই যে ক্লাসগুলো আমরা এখানে নিচ্ছি, এই ক্লাসগুলোতে অনেক বিষয়গুলো আছে যেগুলো আমাদের প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে। বড় বড় মিটিংগুলোতেও আছে, যখন মনে করেন একটা বড় মিটিং হচ্ছে, সেখানে সেটা ওয়েবসাইটে লাইভও হচ্ছে। এখন আপনার অ্যানুয়াল এজিএম যেটা হচ্ছে, সেটা এখানে আপনাকে দাঁড় করে একজন ডিএমডি স্যার জিজ্ঞেস করতে একটা বিষয়, তো অনলাইন প্ল্যাটফর্ম এটা তো সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আপনার প্রাইভেসি থাকতেছে না। কিন্তু যদি একটা অডিটোরিয়ামে হতো, তাহলে সেটা কিন্তু সেখানেই সীমাবদ্ধ থাকতো। ঠিক এইভাবে আমরা এখানে আরো অনেকগুলো জিনিস, প্রফেশনাল মিসকমিউনিকেশন হতে পারে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইস্যু হতে পারে, কস্ট ইমপ্লিমেন্টেশন মেনটেন্স হতে পারে, ইন্টিগ্রেশন, যেমন 5 জনের যদি জন্য আমি এই ক্লাসটা যদি অ্যারেঞ্জ করতাম, তাহলে আমার জন্য এটা কস্টলি হয়ে যেত, বা আপনারা 15 জন আসলে তো এই আমার যখন কিন্তু কস্ট ইফেক্টিভ হচ্ছে। তো এইখানেও কস্টের একটা ব্যাপার স্যাপার আছে, অডিয়েন্সের উপর ডিপেন্ড করে। অ্যাট এ গ্লান্সে যদি আমরা তাহলে চ্যালেঞ্জগুলো বলতে চাই, তাহলে আমরা কি বলবো? ইনফরমেশন ওভারলোড, সিকিউরিটি রিস্ক, ডাটা ব্রিচ, টেকনিক্যাল ইস্যুস অ্যান্ড ডাউন টাইম, ডিপেন্ডেন্স অন টেকনোলজি, ল্যাক অফ পার্সোনাল কানেকশন, ডিজিটাল ডাইভার্সন অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, ট্রেনিং অ্যান্ড অ্যাডাপশন, মেনটেনিং প্রাইভেসি, পোটেনশিয়াল মিসকমিউনিকেশন, ওয়ার্ক লাইফ বেস ব্যালেন্স ইস্যু। আবার এইটা একটু ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইস্যুটা বলতে কি আপনারা কি বুঝতে পারতেছেন, একটু বলবেন? এই যে এটা, এই অনলাইন টেকনোলজিক্যাল বেসড হওয়ার কারণে আমরা কিন্তু এই যে দেখেন, একটু সময় হলেই ফেসবুক নিয়ে বসে থাকি। বাসায় আসছি, একটু রেস্ট নেব, আসলে রেস্ট নিচ্ছে না, কি করতেছে, আমি মোবাইল চাপতেছি, ওয়াইফও মোবাইল চাপতেছে, বাচ্চা মোবাইল চাপতেছে। এটাই কিন্তু আমাদের এই যে ব্যালেন্সের ক্ষেত্রে এইটা করে, আমাদের যে পার্সোনাল কমিউনিকেশন কিন্তু এখানে খুব বেশি হ্যাম্পার করে নেয়।
হোয়াট আর দ্য ডুজ অ্যান্ড নট ডুজ ইউজিং সোশ্যাল মিডিয়া? ফেসবুক ইউজ করতে গেলে আপনি কি করবেন আর কি করবেন না, আপনারা বলবেন। বলেন বলেন। একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতেছেন, পোস্ট দিচ্ছেন, ব্যবহার করতেছেন, তো এখানে আপনাদের কি করা উচিত? কেউ বলতে পারবেন না কি করা উচিত ফেসবুক অ্যাকাউন্টে বা সোশ্যাল মিডিয়াতে বা প্রেজেন্টেশনে? মানে যে যে বিষয়গুলো আপনার অসঙ্গতিপূর্ণ সেগুলা না দেওয়া, হুম। আর যেগুলো স্যার যুক্তিসঙ্গত এই ধরনের উপস্থাপনাগুলো দেওয়ার ব্যাপারে বলা হয়েছে আর কি। হুম। একটা পয়েন্ট আমাদের একটু বলতে হবে, অন্য কেউ। সঠিক নিউজ স্যার উপস্থাপন করা আর কি, গুজব না ছড়ানো। হ্যাঁ, প্রথম হচ্ছে আপনাকে করতে হবে কি, সোশ্যাল মিডিয়াতে আপনাকে অথেন্টিক হতে হবে, মানে আপনি একটা ফেক ছবি দিয়ে, নাম দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন না, আপনাকে অথেন্টিক হতে হবে। আমরা কি করতে পারি? এরপরে হচ্ছে অথেন্টিক ইনফরমেশনগুলো দিতে হবে। আপনি হুট করে একটা কথা, একটা ডাইভার্সিফিকেশন দিয়ে ফেললেন যে এই যে না জেনে না বুঝে কোনো পোস্ট দেওয়া যাবে না। এরপরে হচ্ছে এমন কিছু পোস্ট ব্যবহার করা যাবে না যেগুলো আপনার ক্যারিয়ার বা আপনার প্রতিষ্ঠান বা আপনার ফ্যামিলিকে মানহানি করার অবস্থায় নিয়ে যেতে পারে, বা অন্যকে আক্রমণাত্মক করে কোনো অ্যাটাকিং করে কোনো পোস্ট দেওয়া যাবে না, বা ডিসক্রিমিনেশন করা যাবে না। যেমন আমরা বিভিন্ন সময় এই জাতি ওই জাতি, এই পোস্ট ওই পোস্ট এটা বলি। ডক্টর ইউনূসকে অনেক অনেক কথা বলে পোস্ট করে, বিভিন্ন সরকারে থাকলে তাকে গুণগান করে বলে, অযথা সম্মান দেখানো, এই জিনিসগুলো যেগুলো আসলে আপনার ওই যে আমরা কমিউনিকেশন এটিকুয়েট, এথিক্সে পড়ে এসেছিলাম না? এথিক্স, এইখানে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার এথিক্স। এই যে এই প্রশ্নটা হচ্ছে হোয়াট ডুজ অ্যান্ড নট ডাজ নট অফ ইউজিং সোশ্যাল মিডিয়া, কি করবেন এবং কি করবেন না, এটাই হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার এথিক্স, সোশ্যাল মিডিয়ার প্রফেশনালিজম। সেই কথাগুলো এখানে আপনাকে বলা হয়েছে। বি অথেন্টিক অ্যান্ড জেনুইন, আপনাকে ফেক আইডি খোলা যাবে না, ফেক ইউজ প্রপার এটিকুয়েট। আপনি এখন ব্রাঞ্চ ম্যানেজার আছেন, ওইখানে ইউজ করতেছেন, আপনি জনতা ব্যাংকের রিজনাল হেড হিসেবে আপনার ফেসবুক প্রোফাইল আছে। এখন সেখানে কি আপনি ওই আহ, বসে বসে গান করতেছেন, বা বিভিন্ন পাবলিক অ্যাফেয়ার্সে হাসাহাসি করতেছেন, লাফালাফি করতেছেন, এইগুলো কি আপনি পোস্ট দিতে পারবেন? আপনাকে কিন্তু, কারণ ওই পদের মর্যাদা রক্ষা করেই আপনাকে পোস্ট দিতে হবে। প্রোটেক্ট ইওর প্রাইভেসি, আপনার যতটুকু পাবলিক জানাতে চান আপনি ঠিক ততটুকু। একদম আপনি ফেসবুক আইডি খুললেন, খুলে গ্রাম, থানা, জেলা, কোথায় পড়াশুনো করেছেন, কোন গ্রেড পেয়েছেন, কোন কোন জায়গায় চাকরি করেছেন, কোন কোন জায়গায় ঘুরছেন, কি করছেন, সব ওপেন করে দিলেন। এটা কিন্তু করা যাবে না, কারণ এটা আপনার ওই পাশে ওয়াচডগ হিসেবে কেউ না কেউ বসে আছে, যে আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনাকে একটা হুমকি বা ভীতির কর অবস্থাতে ফেলতে পারে, হ্যাকের অবস্থানে ফেলতে পারে। এঙ্গেজ অ্যান্ড ইন্টারাক্ট, সবার সঙ্গে এঙ্গেজ থাকতে হবে, ইন্টারাক্ট থাকতে হবে, সাইলেন্ট মুডে না থেকে। শেয়ার ভ্যালুয়েবল কন্টেন্ট, যে জিনিসগুলো আপনি পোস্ট করবেন সেটা যেন কোনো ভ্যালু ক্রিয়েশন করে, আপনার অ্যাড করে, আপনার প্রফেশনালিজমের কোনো ভ্যালুটা অ্যাড করে। ফলো দ্য সোশ্যাল মিডিয়া গাইডলাইন্স, যে আপনি চাইলেই নুড ভিডিও দিতে পারবেন না, আপনি চাইলেই একটা জিনিস শেয়ার করে দিতে পারবেন না, সেই যে গাইডলাইন আছে সেটা ফলো করা। এখন কি করব না, এই যে প্রোটেক্ট ইউর প্রাইভেসি, ঠিক এর উল্টোটা প্রথমে বলা হয়েছে ডোন্ট ওভার শেয়ার ইউর পার্সোনাল ইনফরমেশন। এই যে প্রাইভেসি করলেই পার্সোনাল শেয়ার করবে না। অ্যাভয়েড অফেন্সিভ অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল পোস্ট, যেটা আমি বলেছিলাম যে ডিসক্রিমিনেশন করে, কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করে, এমন কোনো পোস্ট শেয়ারও করা যাবে না, পোস্ট করাও যাবে না, কমেন্টও করা যাবে না, থাকলে এড়িয়ে আসতে। এরপর আছে ডোন্ট এঙ্গেজ ইন সাইবার বুলিং। এই যে ট্রেন্ড, সাইবার বুলিংটা কি? হোয়াট ডু ইউ মিন বাই সাইবার বুলিং? কেউ বলতে পারবেন সাইবার বুলিংটা কি?
এনিওয়ান? 11 জনের ভিতরে কি কেউই বলতে পারবে না? সবই আমার বলতে হবে? কেউ একটু হেল্প করবে না কারোর আমাকে? জন্য মানহানিকর কিছু বলা, মানে হ্যাঁ, সে মর্যাদা ক্ষতি করা। মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কিছু এই যে উপরে পোস্ট করা। হ্যাঁ, এই যে কিছুদিন আগে মানে একটা ঘটনা যেটা বলি, নাটকে আমরা একটা নাটকে জগতে দেখছিলাম, ওই যে আলভি রহমান নাকি একটা আছে, ওনার ওয়াইফ, আপনারা জানবেন যে আত্মহত্যা করেছে। এইখানে আমি আপনি এখানে বসে কি আমরা ওর ভিতরের কোনো ঘটনা জানি আসলে কেন আত্মহত্যা করেছে বা কেন, কি বিষয়? একটা পক্ষ যাই উপস্থাপন করতেছে, আমরা কিন্তু ওইটা নিয়েই বিভিন্ন ট্রল বা বিভিন্ন জায়গায় করতেছি। তা আমি অ্যাজ এ ব্যক্তিগত পার্সন হিসাবে তাদের সেটা সেখানে যারা তাদের সাথে সম্পৃক্ত বা ওনাদের ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস তারা যে কথাগুলো বলতেছে সেটা কথা, কিন্তু আমি বাইরে একজন অডিয়েন্স হয়ে আমাকে কিন্তু ওইখানে আলবি হোক বা ওনার ওয়াইফ যিনি আত্মহত্যা করেছে তার নিয়ে কোনো মন্তব্য করা বা যেটা তার দুজনেরই ক্ষতিকারক হয়, সেটা কিন্তু আমাদের পক্ষে করাটা শোনে। এইটাকে আমি যখন করব সেটাই কিন্তু হবে সাইবার বুলিং। ডোন্ট স্প্যাম অর ওভারহেলম স্প্যাম মেসেজগুলো বিভিন্ন যে বারবার বুমবারিং ফলোয়ার ভাইরাল হওয়ার জন্য যা কিছু করবার করব, এই যে একটা ট্রেন্ড আছে, এই জিনিসটাতে যাওয়া যাবে না। ডোন্ট ইগনোর ফিডব্যাক অর কমেন্টস। আপনি যে পোস্টগুলো করতেছেন সেই পোস্টগুলোতে বিভিন্ন আপনার শুভাকাঙ্ক্ষীরা আছে, বিভিন্ন অডিয়েন্স আছে, তারা যে ফিডব্যাকগুলো দিচ্ছে এই ফিডব্যাকগুলো আপনাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। ওই ফিডব্যাকগুলো কাজে লেগে আপনাকে করতে হবে। অ্যাভয়েড মিক্সিং পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল কন্টেন্ট। এইখানে আপনি খুব বেশি সতর্ক থাকবেন। আপনার ব্যক্তি জীবনেও বাস্তব জীবনেও কিন্তু এটা খুব অ্যাভয়েড মিক্সিং প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল। যেমন আপনার কলিগ আছে, কলিগের একটা দুর্বলতা নিয়েই আপনি তাকে প্রফেশনালি হিট করতে পারবেন না, বা আপনি আপনার ব্যক্তিগত নিয়েই পার্সোনাল লাইফের হতাশাটা নিয়েই আপনার ক্যারিয়ার লাইফের হতাশা দিয়ে মিক্সড করে কিন্তু কিছু প্রকাশ করবেন না। এটা কিন্তু ইন ফিউচারে আপনার জন্য ক্ষতিকর হিসেবে দাঁড়াবে। এই চ্যালেঞ্জগুলো আমরা আবার না পড়ি, এই চ্যালেঞ্জগুলো একবার যে সোশ্যাল মিডিয়ার প্রথম চ্যালেঞ্জগুলো আমরা আলোচনা করেছি, ঠিক সেই চ্যালেঞ্জগুলোই এখানে আমার আছে। আমরা নতুন চ্যালেঞ্জ আলোচনা করব না। দেখি, সবাই তো এখানেই আছি। 10 নম্বর কোশ্চেন পড়াতে চাইছিলাম না, তারপরেও আপনারা আমরা সবাই এখানে আছি, এখান থেকে আমি একটু সবার কাছ থেকে এই ভিউটা নিব। কে বলতে পারবে ডেফিনেশনটা? আমরা কিভাবে মিটিংটা করি, এই জুম মিটিংটা, এই যে জুম ক্লাসটা নিচ্ছি কিভাবে করি? কে আছে? আমি একজনকে জিজ্ঞেস করি। আহ কে 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 আজহারুল ইসলাম, এমডি আজহারুল ইসলাম, শুনতে পাচ্ছেন? আজহারুল ইসলাম শুনতে পাচ্ছেন না? আতিক, আতিক স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। এটা সংজ্ঞাটা বলেন তো দেখি আমরা একটু। হোয়াট ইজ জুম মিটিং? বা আমাদের এখানে যে কোশ্চেনটা আসছে, ডিফাইন জুম মিটিং। হোয়াট ইজ জুম মিটিং? জুম অ্যাপসটাকে ইউজ করে আপনার হচ্ছে ওই একটা মিটিং অ্যারেঞ্জ করা আর কি, যেখানে পার্টিসিপেন্টরা হচ্ছে ফিজিক্যালি ফিজিক্যালি না সরি হচ্ছে অনলাইনে হচ্ছে আপনার ভিডিও অ্যাপ্লিকেশন বা অডিও, দুইটা মোডই হচ্ছে যে মিটিং এ অংশগ্রহণ করতে পারে আর কি। হুম, তাহলে এটা যদি এইটাতে তাহলে আমরা কি কি করি? একটা হচ্ছে আমরা উম, কি কি লাগে আমার এই জুম মিটিং করতে গেলে? প্রথম হচ্ছে একটা জুম অ্যাপ এখানে আমার, স্যার একটু মোবাইল বা অ্যাপ, একটা তিনটে অ্যাপ জিনিস। লাগবে আমার, আমার মোবাইল একটা বা ল্যাপটপ লাগবে যেটাতে জুম অ্যাপ সাপোর্টেড, আমার ইন্টারনেট কানেকশন লাগবে, আমার ওয়েবক্যামের মাধ্যমে আমার প্রেজেন্টেশন করতে হবে। এই কয়েকটা জিনিস। তো তাহলে এখন যদি আমার জুম অ্যাপ বা জুম মিটিং যদি আমার শর্ট নোটে আসে, আমরা কি অ্যান্সার দিতে পারবো না? জি স্যার।
তাহলে ভিডিও কনফারেন্সটা কি? জুম মিটিং তো আমরা বুঝলাম, ভিডিও কনফারেন্সটা কি? এইটা হচ্ছে, এই ভিডিও কনফারেন্স করার একটা মুড কিন্তু জুম মিটিং। খেয়াল করতে হবে, ভিডিও কনফারেন্স করার একটা মুড হচ্ছে জুম মিটিং। ভিডিও কনফারেন্স হচ্ছে ইগনোর দ্য ডিস্টেন্স, দূরত্বকে ইগনোর করে সবাই একই প্ল্যাটফর্মে ভিজুয়াল, অডিও বা ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে যে মিটিং বা ক্লাস বা সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করা হয় সেটাকে আমরা বলি ভিডিও কনফারেন্স। যদি আমাকে বলা হয় এক্সাম্পল সাম ওয়ে বা মিডিয়া ফর ভিডিও কনফারেন্স, আমরা কি দিতে পারবো না? জুম মিটিং, জুম মিটিং, তারপরে আমরা দিতে গুগল পারি গুগল মিটিং, তারপর গুগল মিট। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা বলতে পারি বিভিন্ন প্রেস হোয়াটসঅ্যাপ কল। কনফারেন্স, হোয়াটসঅ্যাপ কল, তারপর ফেসবুক চ্যাটিং, গ্রুপ মেসেজিং, এগুলো আমরা কিন্তু বলতে পারবো কিনা? তাহলে আমাকে যদি এখন হ্যাঁ। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আসে যে জুম মিটিং বা ভিডিও কনফারেন্স ভার্সেস জুম মিটিং, আমি কি পারবো না অ্যান্সার করতে? আমরা বলবো জুম ভিডিও কনফারেন্সের একটা পার্টই হচ্ছে জুম মিটিং। আমাদের পার্থক্যটা কি? ভিডিও কনফারেন্সের একটা পার্ট বা একটা মিডিয়া হচ্ছে জুম মিটিং। ভিডিও জুম মিটিং। কনফারেন্স, হ্যাঁ এইটুকুই বললেই কিন্তু বুঝতে পারবে। তাহলে দেখেন, এই যে সাইলেন্ট ফেসার অফ ভিডিও কনফারেন্সিং, এর চরিত্রটা কি? এই রিয়েল টাইম কমিউনিকেশন, আপনার সঙ্গে আমার সঙ্গে হচ্ছে, আমি অডিও ভিডিও দুইটাই করতেছি, স্ক্রিন শেয়ার করতেছি করতেছি না? মাল্টিপল পার্টিসিপেন্ট, পার্টিসিপেন্ট কি একজন আমার এখানে? না, আমরা 12 জন পার্টিসিপেন্ট এখানে আছি। চ্যাট অ্যান্ড মেসেজিং করতে পারতেছি এখানে, আমরা এই যে এখানে চ্যাট করতে পারতেছি, রেকর্ডিং করতে পারতেছি, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড থাকতেছে। আপনি চাইলে আপনার ইমেজ না দেখিয়ে ভার্চুয়ালে ইমেজ ব্যবহার করছেন, এই যে এখানে অনেকেই ইউজ করছেন, যে আজহারুল ইসলাম করছেন, আরিফ বিল্লাহ ভাই করছেন, ভার্চুয়ালে একটা ইমেজ ইউজ করছেন, এখানে ফেরদৌস করছেন। এই তো দেখেন, এই জিনিসগুলোই আমরা বাস্তবে করতেছি, তাহলে পরীক্ষার হলে আমরা কেন এগুলো লিখতে পারবো না? জুমের কি এই যে সাইলেন্ট ফিচার্স অফ ভিডিও কনফারেন্স, জুমের কি এইগুলো নাই? আছে স্যার। তাহলে আমরা যদি জুমেরটা হতো, আমি এইগুলোই যদি লিখতে চাই, আমি কি পারবো না লিখতে? লিখে যাবে। হ্যাঁ, এর সঙ্গে আমরা জুমের যেটা একটা ভিডিও মিডিয়া, সেই জন্য কিছু আলাদা ফিচার্স দিয়েছি, যে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। অবশ্যই ইউজার ফ্রেন্ডলি না হলে তো আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক মেসেঞ্জিং বা গুগল মিট রেখে কেন জুমে ইউজ করলাম? আমার এই এই তার একটা কারণ হচ্ছে, এটা মোর বা মোস্ট ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস সবগুলো মিডিয়ার থেকে। আমাকে যদি বলা হয় হোয়াই ইউ ইউজ জুম মিটিং অ্যাপ রেদার দ্যান আদার্স মিডিয়া, তখন আপনাকে কিন্তু আপনি এই যে ফিচার্সগুলো বললে কিন্তু হয়ে যাবে, যে ইউজার ফ্রেন্ডলি, মোর ইউজার ফ্রেন্ডলি, অন্যদের চেয়ে জুম অ্যাপটা মোর ইউজার ফ্রেন্ডলি। শিডিউলিং অ্যান্ড ক্যালেন্ডার করা যায়, এখানে একটা শিডিউল প্রিপেয়ার করা যায়, যে আমি আগামীকালকে 12টার সময় ক্লাস নেব, সেটার একটা শিডিউল এখানে করা যায়। এটা হচ্ছে ব্রেকআউট রুমস, ওয়েটিংয়ের যদি আমার পার্টিসিপেন্ট বেশি হয়ে যায়, আমরা ওয়েটিং রুম করে সেখানে রাখতে পারি, সেখান থেকে আনতে পারি। ভার্চুয়াল হ্যান্ড রাইজ, এই যে আপনি কথা বলবেন, আমি তো বুঝতে পারতেছি না আপনি কিভাবে যাবেন, আপনি কিন্তু এখানে হ্যান্ড রেজের অপশন আছে, পুলিং আনসার, কোশ্চেন আনসার অপশন, সিকিউরিটি সেটিং, থার্ড পার্টি ইন্টিগ্রেশন করা যায়। ঠিক সেই আলাদা কিছু ফিচারগুলো আমরা বলেছি, এগুলো কিন্তু বাস্তবতায় আমরা সবাই জানি, শুধু একটু পরীক্ষার হলে লিখে আসতে হবে। ইমেইল কি আর পড়ানো লাগবে, বোঝানো লাগবে ইমেইলটা কি? বলেন, আপনারা বলেন, ইমেইল কি আলোচনা করা লাগবে? প্রতিদিন তো শয়ে শয়ে আমরা ইমেইল করতেছি, এই ইমেইল নিয়ে কি আর আলোচনা করা লাগবে? আমি কিন্তু ইমেইল স্কিপ করে যাচ্ছি শুধুমাত্র এটার জন্য, যেটা এটা সবসময় আমরা এর সঙ্গে জড়িত।
এই যে ফেসবুকে যে কথাটা আমরা বলেছি যে কি করতে পারবো এবং কি পারবো না, হোয়াট ডু আর ডু নট, ঠিক সেম জিনিসগুলো এখানে আপনাকে আমরা ইমেইলে কি করতে পারবো এবং কি করতে পারবো না। কি করব? এই যে রেসপন্ড টু ইম্পর্ট্যান্ট অ্যান্ড রেলিভেন্ট বিজনেস মেসেজ প্রম্পটলি। যে আপনার কাছ থেকে যদি আপনার ম্যানেজার, হেড, ডিভিশন হেড থেকে একটা মেইল আসে, আপনার কাছে কোনো ডাটা চায়, ডিভিশন হেড থেকে ম্যানেজারের কাছে ডাটা ছিল যে আপনার আশেপাশে যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলোর ডিপোজিট রেটগুলো একটু আমাকে জানান। আপনি কত দ্রুত রেসপন্স করবেন? অবশ্যই খুব দ্রুত করবেন, ইউজিং স্মার্ট। স্মার্টের স্মার্ট সাবজেক্ট এই যে এই কথাগুলো স্পেসিফিক হতে হবে, মিনিংফুল হতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট, রিলেভেন্ট এবং থটফুল। একটা সাবজেক্ট ইউজ করতে হবে যে সাবজেক্টটা শুন দেখলেই ভিতরে কি লেখা আছে বা কি জন্য আছে জিনিসগুলো বুঝতে পারবে। কিপ ক্যাপস লক অফ। আপনি সবই আপার কেসে লিখতে পারবেন না, খেয়াল রাখবেন। সাবজেক্ট লাইন বা আমাদের ভিতরে যে লেখাগুলো লিখি এগুলো আপার কেসে লিখবেন না। অবশ্যই প্রথম যেটা প্রয়োজন বড় হাতের লেখা সেটা লিখবেন, আর যেটা ছোট হাতের লেখা সেটা লিখবেন। আপার কেস সবগুলো করা যাবে না। স্টার্ট উইথ গ্রিটিংস। এই যে এরপরে যেগুলো আছে এই 4 থেকে নিয়ে 6 এটা হচ্ছে আমাদের ওই যে লেটার লেখা আছে আমার, স্যালুটেশন থেকে শুরু। এই যে স্টার্ট উইথ গ্রিটিংস, আমরা কি মেইলে প্রথমে লিখি না, ডিয়ার স্যার, হ্যাভ এ নাইস ডে বা গুড ডে, প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট অ্যান্ড টেক ইউর নেসেসারি অ্যাকশন। অথবা যদি কোনো ঘটনা বলার দরকার হয়, যেমন আমার এখানে ব্যানার নষ্ট হয়ে গেল, তখন আমি কি বলি, ডিয়ার স্যার, প্লিজ বি ইনফর্ম দ্যাট আওয়ার আউটসাইড ব্যানার ড্যামেজড সিন্স থার্সডে। এইভাবে আমরা শুরু করি না, সেই লেটারগুলোই দিয়ে প্রয়োজনে ইনক্লোজ, তারপর দিয়ে স্যালুটেশন দিলাম, বডি লিখলাম, আমার নাম দিয়ে বেস্ট রিগার্ডস দিলাম, প্রয়োজনে ইনক্লোজমেন্ট বা অ্যাটাচমেন্ট দিলাম। ইমেইলের এইটা কিন্তু সেই লেটার স্যার রাইট। 15 এবং 16টা কি স্যার বাদ দিয়েছেন নাকি স্যার? আমি একটু খেয়াল করতে পারি নাই। 15-16টা 15 আমি স্কিপ করে গেছি। কেন এটা স্যার ইম্পর্টেন্ট না স্যার, একটা নাকি এসে গেছে স্যার? একটু না, এটা পঞ্চমে আসছে, এই গতবারই আসছে, ষষ্ঠর আগে পঞ্চমে আসছে। এটা এটা প্রথমে একবারই আসছে। এইটা স্যার এই ইমেল মনে লিখে ওইটা একটু বলেন না, 15-16 ওইটা অ্যাকসেপ্ট করছি। জি, কোনটা বলবো ম্যাডাম? স্যার ইমেলটা কেন স্মলে লেখা হয় ওইটা একটু রিজন যদি বলেন। স্মলে ইমেল লেখা অ্যাড্রেস হয় মানে কিপস, মানে আপনি একটা জিনিস যখন লিখবেন, যেখানে রাইট করে কখনো আপার কেসে লিখবেন না। সব সব অর্ডারের কথা বলতেছি। মনে করেন আমি এইটাই দেখতে কেমন লাগে, আমি এখন লিখবো ডিয়ার স্যার, বা সাবজেক্টে যেখানে লিখবো ডিয়ার, এ ডিয়ার স্যার, এইটা আর এইটা, মানে দেখতেও সুন্দর কোনটা লাগতেছে, এই জন্য আমি ক্যাপস লক দিয়ে কখনো লিখবো না। আমাকে এই জন্য ক্যাপস লক ইউজ করতে আমারে নিষেধ করা হয়েছে, কারণ একটা দেখার একটা সৌন্দর্যের ব্যাপার আছে। আর আহ, মানে বড় হাতের অক্ষরগুলো সাধারণত আমরা ইউজ করি যেটা বাস্তবতায় বা রুলস রেগুলেশনে আছে, যখন অ্যাব্রিভিয়েশন লিখি তখন আমরা সবগুলো ওয়ার্ড বড় হাতের লিখি। কিন্তু আমাদের হয়তো যে ওয়েবসাইট এই আছে, মানে ব্যাংকিং যে সফটওয়্যার আছে সেখানে হয়তো বাই ডিফল্ট বড় হাতের নিয়ে নেয়। দেখেন এই যে স্মার্ট কথাটা আমি লিখেছি, এটা আমি কিন্তু পুরোটাই আপার কেসে লিখেছি। কেন লিখেছি? কারণ এটা একটা অ্যাব্রিভিয়েশন, স্পেসিফিক, মিনিংফুল, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড রিলিভেন্ট থটফুল মেসেজের জন্য আমরা এটা লিখেছি। সেই জন্য আমরা এই ক্যাপস লক ইউজ করে বা আপার কেস সম্পূর্ণ ইউজ করব না। কিন্তু যে শব্দগুলো শুরু করতে হয় বড় হাতের অক্ষর দিয়ে, যেমন দেশের নাম লিখতে হলে, সেন্টেন্সের শুরু করতে হলে, তখন কিন্তু আমরা এই আপার কেসের প্রথম এইটা ভাওয়াল বা প্রোনাউন্সিয়েশনটা আমরা এই যে এই যে প্রত্যেকটাতে যেটা আমরা করতেছি এইভাবে আমরা কিন্তু শুরু করব। আশা করি ক্লিয়ার হয়েছে। 15 নম্বর 16 নম্বর কোশ্চেনটা ওই সময় আসছে, এটা খুব আনকমন কোশ্চেন।
ততটা গুরুত্বপূর্ণ না, এই জন্য আমি এখানে স্কিপ করে গিয়েছিলাম। যদি আপনারা চান আমি আলোচনা করব, সমস্যা নেই। যে এগুলো পঞ্চম পরীক্ষা আসছে, তো এগুলো মনে হয় একটু আলোচনা করলে ভালো হবে। আচ্ছা মানে ঠিক আছে, আমি আলোচনা করব, ঠিক আছে। তাহলে 18 নম্বর এই যে স্মার্ট নিয়ে যেটা আলোচনা করেছি, 18 নম্বর আমি আর আলোচনা করলাম না। আমি একটু তাহলে 15-16 দিক থেকে আমি একটু আসি। What are the key features of women lead enterprise according to the National Industrial Policy? এখানে একটা পলিসির কথা বলা হয়েছে, যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি 2016 অনুযায়ী নারীদের যে মানে নারী উদ্যোক্তাদের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর ক্যারেক্টার কেমন হবে, বা কোন সেই এমন কিছু প্রতিষ্ঠানের ক্যারেক্টারগুলো দেখলে আমরা বুঝবো যেটা নারী উদ্যোক্তাদের কি ফিচার্স গুলো কি। তা এই কি ফিচার্স গুলোতে আমরা এখানে একদম পলিসি মেকারের যেগুলো জিনিস আছে সেই জায়গা থেকে আমি এটাতে আলোচনা কেন আপনাদেরকে আহ, মানে বিজনেস কমিউনিকেশন যদি শর্ট ফলে হয়, এখানে খুব কম গুলো আছে এরকম পলিসি মেকার। এই কোশ্চেন গুলো আসলে আমি আপনাদেরকে মানে নিরুৎসাহিত করি লেখার জন্য। কারণ কি, এখানে দেখেন দ্য ন্যাশনাল ইন্ডাস্ট্রি পলিসি, ওই পলিসির হুবহু, তার মানে এখানে কিন্তু বানায় লেখার বা শুধু আন্ডারস্ট্যান্ডিং করলে আপনি লিখতে পারবেন না, আপনার কিন্তু ওই পলিসিতে যেটা আছে হুবহু সেই জিনিসগুলো লিখতে হবে। তো এখানে আমাদের প্রথম আছে কি, ডেফিনেশনে ওম্যান এন্টারপ্রেনার। পলিসিতে প্রথম ফেসার হচ্ছে নারী উদ্যোক্তা কারা হবে, তার একটা ডেফিনেশন দেওয়া আছে। The policy defines a woman an entrepreneur is she is a owner or proprietor of privately run business or organization। তার মানে প্রথম ওই ন্যাশনাল ইন্ডাস্ট্রি পলিসিতে প্রথম যেটা দেওয়া আছে সাইলেন্ট প্রেসার, সেটা হচ্ছে একজন নারী উদ্যোক্তা কে হবেন। একজন নারী উদ্যোক্তা তিনিই হবেন যিনি ব্যক্তিগতভাবে নিজে মালিক হয়ে একটা ব্যবসা পরিচালনা করতেছেন বা একটা প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন। আমরা এই যে বিভিন্ন সময় জয়িতা আহ, এই পুরস্কার দেই বা নারী উদ্যোক্তাদের জন্য, এই যে আজকে কত তারিখ, 7 তারিখ, কালকে 8ই মার্চ না? কালকে বাংলাদেশ ব্যাংক কিন্তু অলরেডি সার্কুলার দিয়েছে, সরকারের সঙ্গে সঙ্গে সকল ব্যাংক গুলো এবার নারী দিবস যথাযথ মর্যাদায় পালন করবে। তাই নারীদের কি, ওনারা হচ্ছে নিজের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান যদি পরিচালনা করে কোনো নারী, তাহলে আমরা তাকে নারী উদ্যোক্তা বলবো। এরপর আছে মেইন স্ট্রিমিং ওম্যান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এরপরে হচ্ছে নারী যে উদ্যোক্তা আছে, এই নারী উদ্যোক্তাদেরকে নারী শিল্পায়নের ক্ষেত্রে শিল্পায়ন করা, মেইন স্ট্রিম করা। ওই পলিসির মূল কাজ হচ্ছে নারীদেরকে যে শিল্প প্রতিষ্ঠান করবে সেইখানে আমাদের যে লোন দেওয়া, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া, কর রেয়াতের সুবিধা দেওয়া, ব্যাংক থেকে লোনগুলো লো পেপারসে পাওয়া, এই জিনিসগুলো বলা হয়েছে মেইন স্ট্রিমে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা। দেন আছে ফিনান্সিয়াল ফ্যাসিলিটিস অ্যান্ড ইনসেনটিভ। গভর্নমেন্ট নারী উদ্যোক্তাদের জন্য যে 4% লোনের ব্যবস্থা করেছে। বিভিন্ন ব্যাংকগুলোতে গেলে নারী উদ্যোক্তা কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা ফান্ডের আওতায় এই ফিনান্সিয়াল ফ্যাসিলিটিগুলো পাচ্ছে। এবার ফোকাস অন এসএমই লোন। এই নারী উদ্যোক্তা যত ইনিশিয়াল পর্যায়ে হয়, এখানে কিন্তু ব্রড লোন হয় না বা এনজিওর একদম ক্ষুদ্র লোন দেওয়া যায় না, সেজন্য নারী উদ্যোক্তাদেরকে কিন্তু এসএমই লোন দেওয়া হয়। এরপর আছে ইন্টারপ্রেনারশিপ ডেভেলপশিপ। এই যে নারী উদ্যোক্তাগুলো যে উদ্যোগগুলো নিচ্ছে, এই উদ্যোগগুলো ডেভেলপমেন্টে কাজ করা, বিভিন্ন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আছে, তারপর উপজেলাতে প্রাণী সম্পদ মন্ত্রণালয় আছে, বিভিন্ন মন্ত্রণালয় এবং ব্যাংক একসঙ্গে কোলাবোরেশন করে নারীদের উন্নয়নে কিন্তু কাজ করে। স্কিল ডেভেলপমেন্ট, নারী উদ্যোক্তাদেরকে বিভিন্ন ট্রেনিং। আমরা এই যে এখানে বিজনেস কমিউনিকেশনে একটা লেটার গতকালকে দেখিয়েছিলাম আপনাদেরকে, যে আপনারা এখানে নারী শিল্প উদ্যোক্তাদেরকে ফিনান্সিয়াল লিটারেসি ইনক্রিজ করার জন্য একটা ওয়ার্কশপ করার জন্য হেড অফিস বরাবর চিঠি লেখেন। তাই এইখানে সেই স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আমরা এই যে ওয়ার্কশপের ব্যবস্থা করি, সেটা কিন্তু এখানে বলা হয়েছে।
রিকগনিশন অ্যান্ড কনসেন্ট্রেশন, এই যে জয়িতা উপদেশ পুরস্কার দিয়ে থাকি আমরা নারী উদ্যোক্তাদেরকে, এটাই হচ্ছে তাদের কাজের স্বীকৃতি দেওয়া। আমাদের এখানে বিভিন্ন হস্তশিল্প আছে, বিভিন্ন কারিগরি শিল্প আছে, বিভিন্ন গবাদি পশুর ফার্ম আছে যেগুলো নারী উদ্যোক্তারা করে, এবং এইখানেই কিন্তু এনারা একটা এক্সট্রা প্রিভিলেজ পায়। আবার এর একটা নেগেটিভ সাইড আছে, যে কিছু চতুর ব্যক্তিবর্গ আছে যারা এই নারী উদ্যোক্তাদের এই স্পেশাল সুযোগগুলো কাজে লাগানোর জন্য নিজের স্ত্রী, পাড়া প্রতিবেশী বা সবাইকে নাম সহ অবশ্য একটা নারী উদ্যোক্তা দেখিয়ে লোন নিয়ে কিন্তু ব্যবহার করে। সেক্ষেত্রেও আমাদের কিন্তু অ্যাজ এ ব্যাংকার হিসাবে সচেতন হতে হবে, যে শুধু সুযোগ সুবিধা আছে বিধায় যা চাইলো তাই দিয়ে দিলাম না, প্রপার জাস্টিফিকেশন কিন্তু আমাদের করতে হবে। এখন আমাকে বলছে রাইট ডাউন ইউর রিকমেন্ডেশন ফর রিমুভিং ব্যারিয়ার্স ও ওম্যান এন্টারপ্রেনার ফাইন্যান্সিং। ওম্যান এন্টারপ্রেনার নারী উদ্যোক্তাদেরকে লোন দেওয়ার জন্য যে প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য আপনি পরামর্শ দিন। আসলে কি প্রতিবন্ধকতা আছে এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি প্রতিবন্ধকতা দূর করার জন্য কিভাবে করবেন? একজন নারী উদ্যোক্তাদেরকে লোন দিতে হলে কি কি প্রতিবন্ধকতা থাকে? আপনি লোন দিতে যাচ্ছেন, এখন কি 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 বাধার সম্মুখীন হতে পারেন আপনি? প্রথম হচ্ছে ডিসক্রিমিনেশন। আমরা একটা নারীকে একটা লোন নিতে আসছে, এই সে বিজনেস করে, এই কি করে করে না করে, কি আছে না কি পারবে কি না পারবে, এই একটা ধারণা। এরপরে আছে আমাদের বিভিন্ন ব্যাংকগুলো যে মর্গেজ নিয়ে থাকি আমরা, ল্যান্ড প্রপার্টি মর্গেজ নিয়ে থাকি, এই মর্গেজ। এরপরে আছে বিভিন্ন আরো বাধা আছে, যেমন পেপার, অত্যাধিক পেপার বিজনেস। আমরা যেমন লোন হিস্ট্রি দেখি, বিজনেস হিস্ট্রি দেখি, ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, এই আছে পেপার আছে কিনা, এই যে একটা ব্যারিয়ার দেখি। এরপর আছে টাইম কনজিউম আছে। এরপরে আপনার আছে লোন অ্যামাউন্টের ব্যারিয়ার আছে, যে ইনিশিয়েট নাক সিটকাই। তো এই ব্যারিয়ারগুলোই দূর করার জন্য ঠিক আমি যে ব্যারিয়ারগুলো বললাম এইগুলোই আপনাকে রিকমেন্ডেশন করতে হবে, যে না, নারীদেরকে লোন দিতে গেলে তাহলে আমাকে কি করতে হবে। আমাকে প্রথম রিকমেন্ডেশন আপনার এরকম থাকতে পারে, লো পেপার, মানে একদম যেগুলো না নিলে নয় সেইগুলো নিয়ে দিতে হবে, যেমন ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, প্রিভিয়াস যদি হিস্ট্রি থাকে, এইগুলো। তারপরে এসএমই লোন দিতে হবে কি উইদাউট মর্গেজ, কোনো প্রকারের জামানত ছাড়াই লোন দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি আরেকটা বলতে পারেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে বা ব্যাংকে নারী উদ্যোক্তাদের জন্য ডেডিকেটেড ডেস্ক বসাতে হবে। আপনি আরেকটা বলতে পারেন যে এই যে নাক শিটকানো বা এই যে ডেভেলপমেন্ট ট্রেনিং কোলাবোরেশনটার আয়োজন করে বিভিন্ন ট্রেনিং সেমিনারের আয়োজন করতে হবে। সাথে সাথে আপনার আমার এমপ্লয়ীদেরকে এই যে ডিসক্রিমিনেশন নাক শিটকানো থেকে ট্রেনিং ডেভেলপমেন্ট মানে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এই যে আমি একটা ইনফর্মাল বইয়ের বাইরে বললাম, আপনারা এরকম দু একটা বলতে পারবেন না? এটা তো বই আমি যেগুলো বলেছি হুবহু কি বইতে আছে এগুলো এরকম? আমি তো অ্যাজ এ ব্যাংকার হিসেবে বলেছি, তাহলে আপনারাও দু একটা বলেন যে কি কি ব্যারিয়ার ওম্যান এন্টারপ্রেনারদের জন্য আপনি ফেস করেন। আমার কথা থেকেই বলেন, বলেন বলেন। নেগেটিভ কনসেপ্ট হইতে পারে। এই কনসেপ্টটা দূর করতে হবে, নেগেটিভ কনসেপ্টটা দূর করতে হবে। হুম। আর আর কেউ? এই কানিস ফেরদৌস তো কোনো কিছুই বললেন না, একটা কিছু বলেন। আপনারাই তো নারী উদ্যোক্তা। আজকের ক্লাসকে আমি ভালোভাবে নিতে পারতেছি না, কেউই কথা বলতেছেন না। আজকের ক্লাস কি ইফেক্টিভ হচ্ছে না? জি স্যার, হচ্ছে। না, মনে হচ্ছে না আমার তেমন, কারণ আজকে আমি খুব রেসপন্স খুবই কম পাচ্ছি। কারণ কি? আমার কি আজকে
মানে উপস্থাপনাটা ভালো হচ্ছে না নাকি? সবাই একটু বলেন তো। কেউই কিছু বলতেছে না। রোজা শেষ দিকে চলে আসছে তো সবাই দুর্বল হয়ে গেছে। না, সবাই তো আমি বলতেছি সকাল সকাল ক্লাসটা নিচ্ছি, তাহলে কি আজকে কি ক্লাস শেষ করে দেবো না আরেকটু আগাবো? আরেকটু আগান স্যার, শেষ করেন স্যার। শেষ করে দেন, একটু শেষ করে দেন। হ্যাঁ স্যার, আচ্ছা। মানে আমরা আমরা কিন্তু বুঝতে পারছি স্যার, আমি যদিও না পার্টিসিপেট কিন্তু কম করছি। রেসপন্স করতেছে না। আচ্ছা, মুখে সরি বললে স্যার। কষ্ট, মুখে বললে কষ্ট হলে চ্যাট করেন, কারণ স্যার টু ওয়ে হয়তো বা কমিউনিকেশন স্যার না আমাদের হলে হৃদয় ধরছে স্যার। টু ওয়ে কমিউনিকেশনটা না হলে আসলে থিওরিক্যাল পড়িয়ে মজা সরি পাওয়া স্যার। যায় না, বুঝছেন? আচ্ছা, তাহলে সরি স্যার। আগামী দিন আমরা 20 নাম্বার থেকে আলোচনা করব, হ্যাঁ? আমরা স্যার আগামী, এখানে আরেকটা কোশ্চেন ছিল স্যার, যে অবশ্যই। নেসেসিটি অফ গ্রাফিক এইডস ইন বিজনেস কমিউনিকেশন, এটা একটু বলেন স্যার আপনি। আপনার মুখে থেকে শুনলে মানে আমাদের মাইন্ডে ইজি টু এই যে ক্যাপচার স্যার। এটাই, হ্যাঁ, 20 নাম্বার স্যার। হ্যাঁ এটা আমি এটা বলবো এখান থেকে। আপনি এই একটু যে বলেন স্যার। ডিসকাস দ্য নেসেসিটি অফ গ্রাফিক্স এইড এন্ড বিজনেস কমিউনিকেশন। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা একটু ওই বেশি যে কমন মনে প্রথম, হচ্ছে। হ্যাঁ, আমরা যে প্রথম কোশ্চেনটা যখন আলোচনা করেছি, তখন আমরা বললাম না যে ভিডিও কনফারেন্স বা জুম মিটিং বা ইলেকট্রনিক মিডিয়া আমরা কেন ইউজ করবো, এটা শুধু দেখতে অর্নামেন্টাল না, ফাংশনালও কাজ করে, বলেছি না? হ্যাঁ, বি ফাংশনাল। হ্যাঁ, ইয়েস স্যার। ওই কথাটাই আপনি এখানে লিখবেন, একদম ধরে এখানে লিখে দেবেন। গ্রাফিক এইডস কিভাবে লিখবেন আমি বলি। গ্রাফিক এইডসটা কি? গ্রাফিক এইডসটা চার্ট, ফ্লো চার্ট, বিভিন্ন গ্রাফ, এই যে হুম। চার্টগুলো ইউজ করছি, এটা তার মানে হচ্ছে খুব সহজে অডিয়েন্সকে অ্যাটেনটিভে ক্যান। আনা যায়, খুব হ্যাঁ সহজে হ্যাঁ। অডিয়েন্স অ্যাটেনশন অ্যাট্রাকশন, ইনফরমেশন খুব সহজে দ্রুত ইনফরমেশনগুলো ক্যান বি দেওয়া যায়, ক্যাপচার্ড। ক্যাপচার করা যায়। এরপরে কম্পারিজন করা যায়। এখানে আমি এই যে ইয়েস। চার্টগুলো একটার সঙ্গে আরেকটা ইজিলি কম্পারিজন করা যায়। এরপরে আন্ডারস্ট্যান্ডিং, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং দেওয়া যায়। আমি যত এখানে লিখে লিখে করব, ততই আপনারা কিন্তু এখানে আকর্ষিত হবেন। ইজিলি আন্ডারস্ট্যান্ডিং করা যায়, ঠিক সেই কথাগুলোই এখানে করা যায়। যেমন রেকর্ডিং করা যায়, ভবিষ্যৎ ডকুমেন্টেশন হিসাবে ইউজ করা যাচ্ছে এটা। এটা কিন্তু আপনি ভবিষ্যৎ ডকুমেন্টেশন হিসেবে ইউজ করতেছেন। আমি যে কথাগুলো বলতেছি, যে ক্লাসগুলো বলতেছি, এটা কিন্তু আপনি ভবিষ্যতের ডকুমেন্টেশন হিসেবে ইউজ করতে পারতেছেন। প্রেজেন্টেশনটা ইন্টারেক্টিং হচ্ছে, ঠিক আছে? এই ইয়েস স্যার। কথাগুলোই আমরা এখানে, এই যে 20 নাম্বারে এখানে এই করেছি। এই যে ইনক্রিজ এঙ্গেজমেন্ট, আমি আপনাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য বারবার জিজ্ঞেস করতেছি, এটা বলেন ওটা বলেন। এই যে ভিজুয়াল প্রেজেন্টেশন করতেছি আমি, সিম্পলিফাই অ্যান্ড কমপ্লেক্স ইনফরমেশন, গ্রাফিক প্রেজেন্টেশনে যত জিনিসটা আছে। এই যে আমি যখন ভার্চুয়াল কমিউনিকেশন আর হরিজনাল কমিউনিকেশন পড়িয়েছিলাম, ভার্টিক্যাল হরিজন্টাল, তখন আমি কি এইভাবে দাগ দিয়ে দিয়ে পড়াইছিলাম, এই করে। তার মানে তো আপনাদেরকে বোঝানোর সাথে তো এটা দিয়েছিলাম, কিন্তু আমি যতই মুখে বলি, এটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে না, এটা সমান সমানে আর এটা ক্রস ডায়াগোনালে। এইটাও কিন্তু এই আমরা, এই যে সিম্পলিফাইং দ্য কমপ্লেক্স ইনফরমেশন, এইভাবেই আমাকে এই জিনিসগুলো এখানে আছে। তো আগামী ক্লাসে আমরা তাহলে শুরু করব তাহলে এফ মডিউল এফটা শুরু করব, অ্যাসপেক্ট অফ কমিউনিকেশন। এতক্ষণ এই অধ্যায়টা সম্পর্কে একটু ওভারভিউ দিই, আগামী ক্লাসে হয়তো ওভারভিউ আর দিব না। এই অধ্যায়টাতে আমরা আলোচনা করব, এতক্ষণ আমরা যে কমিউনিকেশন ওয়েটা পড়লাম, ইলেকট্রনিক ভিজুয়ালের যে জুম মিডিয়া, কোথায় ইমেইল, কোথায় হোয়াটসঅ্যাপ, এইগুলো এখন এখানে আলোচনা হবে। আমরা যে জুম মিটিং, ভিডিও কনফারেন্স পড়েছি, ক্যারেক্টার্স পড়েছি, তাদের সাইলেন্ট ফেসার্স পড়েছি, তাদের ব্যারিয়ার পড়েছি। এখন হচ্ছে ওই জুম মিটিংগুলো, ওই ফিজিক্যাল মিটিংগুলো, ওই ইমেইলগুলো কোন কোন সেক্টরে ব্যবহার করা যায়, কিভাবে ব্যবহার করতে হয়, সেটা কিন্তু আমরা এফে আলোচনা করব। ক্লিয়ার? তো আপনাদের কাছে আবারও আমার একটা রিকোয়েস্ট থাকবে, যে দয়া করে আগামী 7 দিনে অন্তত পক্ষে আমার এই 2টা ক্লাস একবার হলেও আপনারা একটু শুনবেন। ওকে স্যার। ঠিক আছে? জি আজকের স্যার। মতন তাহলে এইখানে ক্লাস শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে আমরা সবাই দেখে আসবো তো ইনশাল্লাহ, একটু শুনবো তো। ইয়েস স্যার। ইনশাল্লাহ। আমরা কিন্তু গত ক্লাসের মতো ইনশাল্লাহ এরকম স্যার। একটা রিভিউ নিব আবার। আর আমার এই রিভিউ ক্লাসটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আমার কিন্তু ওই রিভিউ ক্লাসেই শর্ট কোশ্চেন এবং কম্পেয়ার কন্ট্রাস্ট কিন্তু আলোচনা হয়ে যাচ্ছে।
সো এখন শেষের পথে, এখন কিন্তু মানে ঈদের পরে আমরা হয়তো 2টা ক্লাস পাবো, আর সেই 2টা ক্লাস হয়তো বা রিভিউ ক্লাস করতে হবে আমাদের, কারণ 20 তারিখ 21 তারিখ তো আমরা বন্ধ পাবো। ওই দিন তো ঈদের সময় তার ক্লাস নেওয়া যাবে না। তো আমরা কিন্তু ক্লাস শেষ হয়ে আসতেছে, যার যদি ধারণা আছে একটু কষ্ট করেন ইনশাল্লাহ। আর রোজার ভিতরে সাজেশনটা আমি আগামী শনিবারেই আপনাদেরকে, এই রোজার ভিতরে বাসায় যাবেন যখন, একটা সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ, পুরাটাই। ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ আল্লাহ স্যার। হাফেজ। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।